সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকের দিনে শনিবারের আড্ডা। আমরা জানি একটা ঘন্টা আমরা চমৎকার একটা আড্ডা দিই, উইকেন্ড বলে এটাকে, তাই না? যখন সপ্তাহান্তে আমরা দুটো ছুটির দিন পাই তখন আসলে আমরা বেশ সবাই মিলে একটু আড্ডা দিতে পছন্দ করি, নিজেদের সাথে পরিবারের সাথে একটা আলাদা রকম কোয়ালিটি টাইম যেটাকে বলে সেভাবে আমরা আসলে মনে হয় যে এইভাবে সময় কাটাতে পছন্দ করি। এটা ছাড়াও আরেকটা খুব ভালো বিনোদন মাধ্যম হলো আমাদের টেলিভিশন রেডিও, যেটা যুগ যুগ ধরে আমাদের বিনোদনের মাধ্যম হিসেবে পরিচিত হয়ে আছে এবং সেখানে অনেকেই সন্ধ্যাবেলা আমাদেরকে সময় দেন। সেটার জন্য চমৎকারভাবে লেডিস ক্লাব শুরু হয়ে গেছে 1 ঘন্টার জন্য। আজও একটা চমৎকার বিষয় আছে লেডিস ক্লাবে। সামনে ছাত্র সংসদ নির্বাচন, সেটা একেবারে হবে কি হবে না এটা নিয়ে নানান রকম টানাপোড়েন চলার পরেও অবশেষে মনে হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু সময় মতো হবে। অসংখ্য নতুন নেতা এখান থেকে উঠে আসে এবং ছাত্র সংসদ নির্বাচন যখন দেশে হয়, এটা এর আগের বার যখন হয়েছিল বিশাল বিরতির পরে, প্রায় 20 বছরের পরে একবার হয়েছিল, এবার 8 বছর পর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো সবসময় কিন্তু আমাদের ভার্সিটির ক্যাম্পাসগুলোতে বেশ একটা উন্মাদনা থাকে, প্রচারণার প্রেশারও থাকে, আবার সেখানেও একটা ঈদ ভাব চলে আসে। সকল নেতা যারা আসলে এবার দাঁড়িয়েছেন তারা সবাই আসলে সবার জন্য শুভকামনা জানাতে চাই এবং সেই বিষয়টাকে ধরে এনে আজকে যে বিষয়টা রেখেছি, আমি নেতা হব। শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনে যারা অংশ নেন তারাই কিন্তু নেতা না। অসংখ্য নারী নিজের ঘরে নিজের কর্মসংস্থানে নেতৃত্ব দিয়ে আসছেন, কোনো রকম স্কিল ডেভেলপমেন্ট না করেই দীর্ঘদিন তারা পারদর্শী এই বিষয়ে। তাদের সাথেও কথা বলবো। চলুন পরিচয় করে দিই 3 জন নারী যারা নেতৃত্ব দানে অসাধারণ। শুরুতেই আমাদের সাথে আছেন আমিনা বেগম মিনা, তিনি ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে আছেন আমিনা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে। অনেক অনেক স্বাগত জানাই আপু। আপনাকেও শুভেচ্ছা। তার পাশেই আছেন শাহনাজ বেগম, স্বত্বাধিকারী দ্য গোল্ডেন ক্লজেট। স্বাগত জানাই আপু লেডিস ক্লাবে। শুভেচ্ছা আপনাকে। তার পাশে আছেন সাইকা হক, তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন ট্যালেন্ট শার্পনারে এবং সিইও হিসেবে আছেন সুইফট স্কোয়াডসের। বেশ কঠিন কঠিন দুটো নাম বলতে কষ্ট হয়ে গেল। স্বাগত জানাই। আজকে আমরা আসলে নেতা হব, নেতা হওয়ার আসলে অনেক রকম ইচ্ছে মানুষের ভেতর কাজ করে, কিন্তু আপু যদি আমিনা আপুর কাছে আসি, আপু একটা স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে আপনি আছেন, এটা কি নেতৃত্ব দানের কথা থেকে এসেছে নাকি হলো কোন ভাবনা থেকে আসলে স্কুল শুরু করা, সেটা একটু শুনতে চাই। আসলে নেতৃত্ব দেওয়ার উদ্দেশ্যে না, এটা কাজ করতে করতে নেতা হয়ে ওঠা আর কি। তো যেটা হয়েছে, আমার ছোটবেলা থেকে একটা অ্যাম্বিশন ছিল, আমি কিছু একটা করব, একটা ভীষণ ছিল আর কি, যে কি করব। তো যাই হোক, পড়াশোনার পাশাপাশি বিয়ের পাশাপাশি পড়াশোনা, এর মাঝে থেকে যতটুকু প্রথমে ঘর সামলের পড়াশোনা, বাংলাদেশের নারীদের চিরাচরিত যে চিত্র থাকে সেরকম। তারপরে চাকরি শুরু করি ইংরেজি মাধ্যম স্কুলে। আমি মাস্টার মাইন্ড স্কুল উত্তরা ব্রাঞ্চের ইনচার্জে ছিলাম, টিচিংও ছিলাম। তো একটা সময় পর মনে হতো বয়স হয়ে যাচ্ছে, তো আমার হাজব্যান্ডই আমাকে বলল যে একটু আর্লি এজে কিছু শুরু করলে সেটা হয়তো একটা কিছুতে পৌঁছতে পারবে। তখন চাকরি ছেড়ে দিয়ে স্কুলটা করা আর কি। তো 18 সালে এটা করা। আর আরেকটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে মেয়েদের যেটা কিছু করতে ইচ্ছে হয়, বাট দেখা যায় যে সংসারে নানা কাজে অনেক কিছুতে মেয়েরা পারে না করে উঠতে। ওরা একটা মানে পরিচয় চায়, যেটাকে আমরা আইডেন্টিটি বলি আর কি, মানে হাউস ওয়াইফের বাইরেও। তো এইটা আমার খুব ইচ্ছা ছিল যে অন্তত আমার হাত দিয়ে যদি 6টা থেকে 7টা মেয়েও কাজ করতে পারে, তাহলে হয়তো আমার কিছুটা সার্থকতা আসবে, যে ওরা যখন বাইরে যাবে বলবে যে আমি কাজ করি, আমি টিচার বা আমি শিক্ষক, আমি ওই স্কুলটাতে কাজ করি। এই প্রাপ্তিটুকু, এবং মেয়েরা যখন আসে কাজ করে, যে টিচারদের কথা বলি, তাদের যে তৃপ্ত একটা চেহারা দেখি, খুব ভালো লাগে। আসলেই তাই, নেতৃত্ব মানে যে সবসময় ডমিনেটিং ক্যারেক্টারে হতে হবে তা না, বরং অসংখ্য নারীর কর্মসংস্থান তৈরি করে দেওয়াটা আসলে আত্মতৃপ্তির একটা জায়গা। আপুর কাছে আরেকবার আসবো অবশ্যই। শাহনাজ আপুর কাছে এসে দ্য গোল্ডেন ক্লজেট সম্পর্কে একটু শুনতে চাই। দ্য গোল্ডেন ক্লজেট হলো আমার পেজটা, ওটা আমার মেয়ে খুলে দিছে, এই গল্পটা একটু করি। তো আমার মা বাবা দুজনেই টিচার ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে আমিও মার মতো টিচার হব। তো বিয়ের পরে ধরেন আমাদের স্বপ্নগুলো তো অনেক সময় পূরণ হয় না, তো ওইটা আর হয়ে ওঠে নাই।
তারপরে তো ঘর সংসার বাচ্চা হওয়ার পরে তো ওদের পিছনে সময় দিয়ে তো আমার আর মানে নিজের কথা চিন্তা করা হয় না, কিন্তু আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মেয়েরা কিছু একটা করবে, কারণ মা যেহেতু চাকরিজীবী, বাবাও মানে জব করতো, তো ওইভাবে মানে কি বলে এটা মানে শিকড়ের একটা ইয়ে ছিল যে মেয়েরা কিছু করবে, মেয়েরা কেন শুধু হাউস ওয়াইফ হবে, কেন শুধু একজনের মা হবে, কেন শুধু একজনের ওয়াইফ হবে, কিছু করার একটা ইচ্ছা, কিছু করার একটা মানে স্পৃহাটা ছিল। তো মেয়েরা যখন বড় হলো তখন দেখলো যে মা তো এখন একটু ফ্রি, মানে বড় মেয়েটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, মানে এখন ওর বিয়ে হয়ে গেছে 4 বছর, এখন ইউরোপ স্ট্যান্ডার্ড স্কুলে জব করে। আর আমার ছোট মেয়েটা এখন মানে এবার ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে অ্যাপ্লাই ভর্তি হয়েছে আর কি বিবিএতে। আরেকটা ছেলে আছে, ও হলো মানে ক্লাস 4-এ পড়ে। তো ভাইকে ওরাও সময় দিতে পারে। আর মানে কি বলে যে আমার পেজটা যে শুরু করা ওটা আমার মেয়েরাই খুলে দিছে, কারণ সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার এতটা ধারণাও ছিল না, কারণ আমি শুধু কাজ করতাম, মানে আমি ঘরকন্যা করতাম, সেটা ধরেন মানে আমি ঘরটাকেই ফোকাস করতাম, ঘর সাজানো গোছানো ওগুলো ফোকাস করতাম। তো ওগুলো যখন আমি ছবি পোস্ট করতাম কর্নাকানির সময় 19-এর দিকে, তখন কি হলো যে সবাই মানে কমেন্ট করতো যে এগুলো কি তুমি তোমার নিজের করা বা তুমি আড়ং থেকে কিনছো, মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতো। তো সেটা থেকে ইন্সপায়ার হয়েই মানে আমি হোম ডেকোর প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলাম। আচ্ছা। তো আমার প্রথম কাস্টমার ছিল আমার ফ্রেন্ড অনিতা, সে অস্ট্রেলিয়া থাকতো। তো ও আমাকে বললো যে আমি ফাল্গুনে একটা পরবো, একটা শাড়ি করে দাও। তো আমি তো নিজে কাজ করতাম, আমি সবসময় আমার প্রোডাক্ট আমি নিজেই ডিজাইন করে করা হয়, তো মানে কেনা হইতো না, মানে আমার ঘরে সব জিনিসই ছিল মানে ক্রাফটিং, মানে নিজের করা পণ্য। তো তখন আমি যখন শুরু করলাম, ও যখন বললো তখন চিন্তা করলাম যে আমি ওকে করে দিব, আমার তো কোনো আইডিয়াই নাই কিভাবে আমি শুরু করব, বুঝতেছি না কিভাবে শুরু করব। জি। তখন ও বললো যে তুমি করো, মানে কত টাকা তোমার কস্ট হয় সেটা শুধু বলো, বাকিটা মানে আমি তোমাকে ম্যানেজ করে দেবো। তো ও তো সবসময় আড়ং থেকে কিনে, তো একটা কাজ করে দেওয়ার পরে ভালো একটা অ্যামাউন্ট পাই। তো ওইটা দিয়ে মানে আমার উৎসাহ আরো বাড়লো যে আমি এখন কিছু একটা করতে পারবো। আপনি যেটা পড়ে আছেন সেটা কি আপনার? সেটাও আমার করা। আচ্ছা, এইটাও আমার একটা মানে এইটাও আমার ফ্রেন্ড নিছে কানাডা, মানে ওরা পহেলা বৈশাখ উপলক্ষে মানে গ্রুপ অনেকগুলি শাড়ি নিছে। পহেলা বৈশাখের জন্য খুব ভালো, আর আসছে পূজোতেও অনেকে নিয়ে পড়তে পারবে। বাংলাদেশে যে ওদের বাঙালি মানে পহেলা বৈশাখটা ওরা উদযাপন করার জন্য মানে আমাকে বললো যে শাড়িগুলি করে দাও। তো ওই শাড়িগুলি ও ওখানে নিছে। একটা মানে যে শাড়িটা একটু রিজেক্ট থাকে বা প্রবলেম হয় ওগুলা তো আর দেওয়া যায় না কাস্টমারকে, ওগুলো আমি পরি। তো এটা প্রবলেম আছে, সেটা স্বীকারোক্তি। সেটা সুন্দর আপু, আরো শুনবো আপনার কাছে। আমরা একটু আসতে চাই সাইকা হক আপুর কাছে। আপু দুটো জায়গা, ট্যালেন্ট শার্পনার আরেকটা সুইফট স্কোয়াডস, দু ধরনের জায়গা মনে হচ্ছে, একটু শুনি আপনার কাছে। আচ্ছা, বেসিক্যালি আমরা তো যারা উদ্যোক্তা, যারা এন্টারপ্রেনিয়র হই, তারা একটা উদ্দেশ্য নিয়ে বা কোনো কিছু নিয়ে আমরা করি। আমার ছোটোবেলাটা যদি বলি, ছোটোবেলায় আমরা তো বাবার সাথে, বাবা যেহেতু ছিলেন সরকারি চাকরিজীবী ছিলেন, সেক্রেটারিতে ছিলেন, তো আমাদের বিভিন্ন জায়গাতে ঘোরা হতো, হ্যাঁ, বিভিন্ন উপজেলা জেলা ওখানে ঘোরাতো। তারপর আমরা যখন পড়ালেখা করি তখন থেকে একটা স্বপ্ন ছিল কিছু করব। আমি আলহামদুলিল্লাহ আমরা গ্র্যাজুয়েশনের পরে আমি কখনোই বসে থাকিনি। আমার কেরিয়ার শুরু হয়ে যায় গ্রিনলেস ব্যাংক থেকে। গ্রিনলেস ব্যাংক থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল রোজ বাংলাদেশ, তারপর হসপিটালিটি সেক্টরে চলে আসি। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, লামেট হোটেলে আমি এইচআর ডিরেক্টর হিসেবে ছিলাম। তো ওখানে দীর্ঘ বছর আমি কাজ করি, প্রায় বলতে পারেন আমার প্রায় 21 বছর হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমি এইচআর ডিরেক্টর ওই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি। তারপর মনে হলো যে এখন বোধহয় নিজের একটু করার কিছু সময় হয়তো চলে এসছে। আমরা সব সময় কাজই করব, জব করব, কেননা আমরা কিছু করি। আমরা যদি একটা জব ক্রিয়েট করে দিতে পারি মার্কেটে, ওটার যে আনন্দ, ওই আনন্দটা বলার মতো না। হ্যাঁ, যারা জব করে ওখানেও একটা আনন্দ আছে যে আমার কেরিয়ার অনেক উপরে উপরে উঠছে, আমি প্রমোশন পাচ্ছি, ওখানে আনন্দ আছে। আমি যখন এই সেক্টরে আসি এন্টারপ্রেনিয়র হিসেবে, তখন আমার কাছে মনে হচ্ছে প্রমোশনের থেকে আমি যখন একটা মানুষের কর্মসংস্থানটা আমি করে দিতে পারছি, ওখানে মনে আনন্দটা অনেক বেশি। যেমন চিন্তাও আছে আবার তৃপ্তিও আছে, একই সাথে দুটো আছে। তবে হ্যাঁ, এই কাজটা যে খুব বেশি সোজা সেটা আমি বলবো না, অনেক চ্যালেঞ্জিং জব। কারণ হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে চিন্তা করতে হয়, আপনার আন্ডারে কাজ করছে 10, 20, 50 জন, 100 জন কাজ করছে, ওদের খাবারের
ইয়েটা, আপনার ওদের পেশা, ওদের যে জীবনযাত্রা করবে, ওরা যেভাবে চালাবে নিজেকে, ওটা দায়িত্বটা আপনার কাঁধে চলে এসছে। তো দায়িত্বটা যখন আপনি নিয়ে নেন তখন আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু একটা ইনোভেটিভ ওয়েতে কাজ করতে হয়। কি করে আমি ওদেরকে বেতন দিব, কি করে ওরা ভালো থাকবে, কি করে একটা সুন্দর একটা পরিবেশ দিব। ওখান থেকে কিন্তু আমি এখানে চলে আসি। আর হ্যাঁ, যেটা বলছিলেন যে দুটো জায়গা দুটো রকম, যেহেতু আমি HR ডিরেক্টর ছিলাম সে কারণে আমার কনসালটেন্সিতে চলে আসা, HR কনসালটেন্ট হিসেবে চলে আসা, যেটা হচ্ছে ট্যালেন্ট শার্পনার। আমার কাছে মনে হচ্ছিল যেটা হচ্ছে আমরা ব্রেন ড্রেনেজ যেটাকে বলি। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন যে সবাই কিন্তু আমরা বাবা মারা কী করি, ও এ লেভেল হয়ে গিয়েছে অথবা HSC হয়ে গিয়েছে বা ইউনিভার্সিটি হয়ে গিয়েছে, এবার বাচ্চাদেরকে পাঠিয়ে দাও দেশের বাইরে, ওরা বাইরে গিয়ে গ্র্যাজুয়েশন করবে অথবা মাস্টার্স করবে। তারপর কিন্তু ওরা যখন ওখানে চলে যায় কেউ কিন্তু বাংলাদেশের প্রতি প্রেমটা কিন্তু আর থাকে না, তারা কিন্তু কেউ বাংলাদেশে আসার চেষ্টা কিন্তু এখন আর করে না। হ্যাঁ, তারা কিন্তু বাইরের দেশেই সেটেল হয়ে যায়। তো ওখানে আমার একটা চিন্তা ছিল যে আমি হয়তোবা স্টুডেন্টদের জন্য কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করব, অথবা কর্পোরেট লেভেলে নিডস অনুযায়ী যাদের ট্রেনিং অ্যারেঞ্জ করবো, প্লাস রিক্রুটমেন্টটা আমরা করে দেবো। যেহেতু আমরা কনসালটেন্সি করি বা যারা স্টার্ট আপ বিজনেস করছে ওদের বিজনেস প্ল্যানটা কেমন হবে সেটা বিজনেস প্ল্যানে আমরা হেল্প করে থাকবো। তো ওইটা একটা উদ্দেশ্য ছিল। আর এখন তো আপনি জানেন যে টেকনোর যুগ, AI নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমার এখানে বলার কোনো কিছুই নেই। এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, আমাদের থেকে অনেক অ্যাডভান্স। আমরা বোধহয় সেখানে এত দূর পর্যন্ত যেতেও পারিনি ওদের জন্য। তো ওদেরকে নিয়ে কাজ করতে পারলে তো ওটা আমার কাছে মনে হয় যে অনেক। আরেকটা যেটা হয়েছে সুইফট স্কোয়াডের কথা বলছি, সুইফট স্কোয়াড, তো ওটা একটু ডিফারেন্ট সেক্টর। তো ওখানে আমার পেশেন্টটুকু এসছে কী কারণে, কারণ ওদেরকে নিয়ে ওরা হচ্ছে একটু নিম্নবিত্ত যারা, তারা বেশিরভাগই স্লামে থাকে, তাদেরকে নিয়ে কেউ কিন্তু কাজ করে না। তাদেরকে যদি আপনি একটু ট্রেন আপ করতে পারেন, তাদেরকে যদি একটা কর্পোরেট হাউসে যদি আপনি একটা চাকরির কর্মসংস্থান করে দিতে পারেন, দে আর বিকামিং হ্যাপি। তারা একটা সুন্দর একটা লাইফ পেতে পারে, এবং একটা কর্পোরেট লাইফের যে জগৎটা, যেটা আমরা এক্সিকিউটিভ লেভেলে বা GM লেভেলে আমরা উচ্চ পর্যায়ে যারা আছি, যারা যে ভাইবটা আমরা পেয়ে থাকি, তারা কিন্তু ওই ভাইবটা কিন্তু পেতে পারে। এবং তারা যে শুধুমাত্র সবসময় যে নিম্নবিত্ততেই থাকবে বা নিম্ন স্থানে থাকবে, তাদের সামাজিক অবস্থান থাকবে তা নয়, সেটাও কিন্তু নয়। তাদের কিন্তু প্রমোশনে অনেক ব্যবস্থা আছে, তারাও কিন্তু টিম লিডার হয়ে যেতে পারে, সুপারভাইজার হয়ে যেতে পারে। আর ইচ্ছা সেই ট্রেনিংটা কি আপনারাই শুরু করে দিচ্ছেন? এটা আমরা ট্রেনিং দিয়ে আমরাই ওরা করে দিয়ে থাকি। আর এটার সাথে যেটা থাকে, আপনারা এখন জানেন আমরা এখন সবাই এত ব্যস্ত হয়ে গিয়েছি, আমাদের বাবা মার প্রতি বোধহয় আমাদের সময় দেওয়ার সুযোগ হয় না। তো আমরা বিভিন্ন জায়গাতে চলে আসছি, এখানে যাচ্ছি, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। তো আমি যেটা করেছি, যেটা কেয়ার গিভার নিয়ে এসেছি। তো যারা ওল্ড সিটিজেন, যারা ওল্ড সিটিজেন আছে, তাদের বাবা মার যে সেবা যত্নের জন্য আমরা কেয়ার গিভার দিয়ে থাকি। তো কেয়ার গিভাররা ওনাদেরকে সার্বক্ষণ টেক কেয়ার করে। তো এই চিন্তা থেকে আমাদের এখানে চলে আসে। বাহ, চমৎকার। মানে যুগোপযোগী বেশ কিছু সলিউশন আপনার কাছে আছে। আরো শুনবো এসব বিষয় নিয়ে। একেবারে পরিচয় পর্ব সারতে না সারতে বিরতির সময়টা এসে গেছে, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে। আপনারাও এই ফাঁকে জুমের আড্ডায় যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, আর সেটা ফলো করে অথবা আমাদের ফেসবুক পেজে যে দুটো আছে, নেক্সাস লাইফস্টাইল, নেক্সাস টেলিভিশন, সেখান থেকেও ক্যাপশন থেকে জুমের আইডি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা কিন্তু আমাদের সাথে লাইভ এই আড্ডায় যুক্ত হয়ে যেতে পারেন পৃথিবীর নানান প্রান্ত থেকে। শুধুমাত্র দেশীয় আড্ডায় এটা সীমাবদ্ধ নেই, পৃথিবীর নানান প্রান্ত থেকে যুক্ত হয়ে যেতে পারেন। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির সময়টাও ভীষণ ছোট, একদম কখন যেন আমরা চলে আসি সেটাও আসলে হিসাব থাকে না। আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। তিনজন লেডিস, আমাদের বান্ধবী, তিনজনই আমাদের সাথে এসে গল্প করছেন, এবং আপনারাও এই বন্ধুত্বের আড্ডায় যুক্ত হয়ে যাবেন।
আমি নেতা হব, আপনাদেরও নেতা হতে ইচ্ছে করে কখনো? এবং নেতৃত্ব দানে আসলে অনেকেই যারা নেতৃত্ব দেয় তাদেরকে আমরা একটু ভিন্ন চোখে কেন দেখি জানেন? কারণ নেতৃত্ব কিন্তু খুব সহজ কাজ নয়, বরং যিনি লিডারশিপ মেনটেন করতে পারছেন তিনি আসলে ভেতর থেকে মানসিকভাবে কতখানি শক্তিশালী কিংবা তিনি এটা আসলে কীভাবে ম্যানেজ করেন সেটা আলাদাই একটা জগৎ। সেই জায়গাগুলো জানতে চাই, সেই জায়গাগুলো বুঝতে চাই, কাজের অঙ্গনে কে কীভাবে কাজ করছেন সেগুলো জানতে চাই। স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন পুরো 1 ঘন্টার এই জার্নিতে। মিনা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এখন তো আস্তে আস্তে কাজ করতে করতে আপনি যখন প্রিন্সিপাল হয়েছেন, ইউ সিম লাইক আ ভেরি সুইট পারসন, কিন্তু লিডারশিপ আসলে সবসময় সুইটনেস দিয়ে বা মিষ্টি ভাবে থেকে হয় না। তো এই যে ক্যারেক্টারের রোল সুইচটা, এইটা আসলে কিভাবে ম্যানেজ করেন বা যত দিন গেছে আপনাকে শক্ত হতে হয়েছে কিনা? আসলে আমার এই যে প্রিন্সিপাল হওয়ার পিছনে জার্নিটা একদিনের না, অলমোস্ট 28 ইয়ার্স হয়ে গেছে আমি এই ফিল্ডে আছি, টিচিং ফিল্ডে আছি এবং দীর্ঘ সময় আমি অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে কাজ করেছি। তো কাজ করতে করতে যেটা হয় যে প্রথমে আমি যেটা ভাবি, যে প্রথমে আমি যেটা মনে হয় যেটা লাগে সেটা হচ্ছে অসম্ভব ধৈর্য লাগে। লিডারশিপ এমনিতেই হয় না, অসম্ভব ধৈর্য লাগবে। আমার সামনে যিনি থাকেন তার কথা আমাকে শোনা শিখতে হবে, জানতে হবে, ততটুকু ধৈর্য আমার থাকতে হবে। লিডারশিপ কিন্তু এমনিতে হয় না। লিডারশিপ করার আগে লিডারশিপ সহ্য করার একটা ক্ষমতাও লাগে। লিডারশিপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে, আপনার ভালো বিনয়ী হতে হবে। হ্যাঁ, বিনয়টা অনেক বেশি জরুরি একটা লিডারশিপের জন্য। আর সবচেয়ে বড় কথা, আমি যাকে যে চলছে আমার কথায় তাকে আমার বুঝতে হবে। আর লিডারশিপ যেটা, সেটা তো আর একদিন হয় না, একটু একটু করেই হয়, একদম রুট লেভেল থেকে হয়, ছোট থেকে হয়। যেমন আমি যদি বলি মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা, একদম রুট লেভেল থেকে, একদম ছোট্ট, একদম আপনার নিজস্ব সোসাইটি থেকে সে লিডারশিপ করতে করতে একটু একটু করে পরিশ্রম করে করে কিন্তু সে এসছে শেষ পর্যন্ত। তার ধৈর্য, তার প্রজ্ঞা, তার ভিশন, এটার উপর বেস করে সে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট হয়েছে। ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হয়তো বড় নেতা না, বাট আমরা আমাদের ছোট্ট পরিসরে আমরাও আজকে নেতা হতে পেরেছি। এটার কারণটা হচ্ছে যে বললাম, দীর্ঘ জীবনের একটা পরিক্রমা, দীর্ঘ একটা সাধনার মতো, তাই একটা সাধনার মতো একটা বিষয়। সবচেয়ে বড় কথা, আমি যাদের নিয়ে কাজ করব তাদের যেন ভালো কিছু হয় সেভাবে আমার তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জানতে হবে, আগে তাদেরকে আমার জানতে হবে এবং তাদের আসলে কি দরকার, আপনি তাকে সেটাই তাদের প্রয়োজনটা আমাকে বুঝতে হবে। সবকিছু ম্যানেজ করে আমাকে সেই কাজগুলো আগাতে হবে। তখন দেখা যায় যে অটোমেটিক্যালি একা একাই হয়ে যায়। আপনি যে লিডার হয়ে যাচ্ছেন আপনি নিজেও টের পাবেন না। আপনার কাজ, আপনার ধৈর্য, আপনার ভীষণ এবং আপনার যে ইচ্ছা শক্তি, এটা করতে করতে আপনার সবচেয়ে বড় কথা আপনার একনিষ্ঠ পরিশ্রম, সেটা করতে করতে আপনি কখন জানবেন যে আপনি কখন লিডার হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। একেবারে একদম মনে হয় যে আশেপাশে সবাই একসময় শুনছে আমার কথা, কেন শুনছে, কেন মানছে। নিশ্চয়ই সেই ধৈর্যটা সেটা থাকতে হবে, সেটা দেখাতে হবে। একটা সময় আপনি সেই জায়গাটা নিজেই তৈরি করে ফেলেছেন। আর দেখা যায় কি যে যখন আসলে অন্য কেউ লিডারশিপ দিচ্ছেন এবং আমার লিডারশিপ দেওয়া ছাড়া আর কোনো অপশনই নেই, তখন তো আসলে হয়েই যেতে হবে, তাই না? সেটা তো শেষ নেই, অনেক কিছু শেখার আছে, এখনো শিখতে হচ্ছে, পড়তে হচ্ছে, জানতে হচ্ছে। বাহ, চমৎকার। শাহনাজ আপুর কাছে এসে যেটা জানতে চাই সেটা হলো, গোল্ডেন ক্লজেটে তো এখন অন্য নারীদেরও কর্মসংস্থান হচ্ছে, তো সেইখানে আসলে আপনি কিভাবে তাদেরকে, আমি বলতে চাই না যে আপনি কন্ট্রোল করেন, আমি জানতে চাই যে আপনি তাদের সাথে কোঅর্ডিনেট কিভাবে করেন এবং অন্য নারীদেরকে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার জায়গাটা কেমন আসলে? আপু আসলে কি, মানে আমি যখন কাজটা শুরু করি তখন তো আমি নিজেই করতাম, তো নিজে যখন করলাম তখন দেখা গেল যে আমি তো একটা কাজ করতে পারি, আমার কাজ তো ভালো প্রশংসনীয়, অনেকেই চাচ্ছে। তখন আমি একজন দুইজন করে মানে আমি ট্রেনিং দেওয়া শুরু করলাম। আমি তো ধানমন্ডিতে থাকি, কিন্তু আমার গ্রামের বাড়ি হলো কাপাসিয়া। তো আমি আসলে বললাম না শিকড় থেকে শুরু করব। তো কাপাসিয়ার মেয়েরা দেখলাম করোনাকালীন সময় ওদেরকে পড়াশোনা ফাঁকে ওরা কিন্তু জুমে পড়াশোনা করছে, ওদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফোন আছে, ওরা ফোনটা বুঝে। তো আমি মাথায় চিন্তা করলাম যে আমি যেহেতু ধানমন্ডিতে থাকি, ওদের সাথে তো আমি কানেক্ট করতে পারবো জুমের মাধ্যমে।
তো আমি যখন গ্রামে যাই করোনাকালীন সময়, তখন তো আমি আমার সুইং প্যাটার্নগুলি নিয়ে যাই। তখন দেখলাম কি মানে আমার উন্মুক্ত পরিবেশে আমার কাজ করতে ভালো লাগে। তো যখন রাস্তার কিনারে বসে কাজ করি প্রকৃতির সাথে মিশে, তখন মানে মেয়েরা যখন যায় তোরা এসে দেখে যে আমি কি করছি, তো ওদের আগ্রহ দেখে বললাম যে তোমরা কি শিখতে চাও? তো ওরা বললো যে হ্যাঁ শিখতে চাই। তো ওদেরকে আমি শিখাইলাম, তো 1 জন 2 জন 3 জন ওইভাবে মানে লিডার আমি হবো সেটাও চিন্তা করি না, মানে ওইভাবে আমার শুরুটা 1 জন থেকে 2 জন। এখন মানুষ অপেক্ষা করে আমি কখন গ্রামে যাব, কয় তারিখে যাব, মানে আমার একটা ক্লাস ওরা নিবে। তো ওইভাবে হয়তো আমি চিন্তা করি না কোনদিন আমি লিডার হব, মানে আমার কাজই আমাকে, আপু যেরকম বললো যে প্ল্যান করে হয় না, মানে কাজই আমাকে লিডার তৈরি করে দিচ্ছে, মানে আমার প্রফেশনের ক্ষেত্রে। বাহ, এটা বেশ চমৎকার হয়েছে। আরেকটা জিনিস যেটা আমি খানিকে বাদেও জানতে চাইতে পারি, একটু পরে আসি আপনার কাছে এই জিনিসটা জানতে, সাইকা আপুর কাছে এসে জানতে চাই যে এখন তো আপনি হলো সুইফট স্কোয়াডে অনেক ধরনের মানুষকে ট্রেনিং করছেন, তো সেইখান থেকে আসলে আমি জানতে চাই যে হাউ ইজ দ্য জার্নি ফর ইউ, কীরকম স্ট্রাগল হয় বা কী ধরনের লিডারশিপ আসলে সেই কোয়ালিটি আপনি তাদের সাথে কাজ করতে করতে শিখেছেন, সেটা একটু শুনতে চাই। আচ্ছা, এটা চ্যালেঞ্জ জায়গাটা যেটা ওদের সাথে মানে মিশে যাওয়াটা, এটা একটু খুব চ্যালেঞ্জিং, কারণ আপনারা জানেন ওদের এডুকেশন লেভেলটা খুবই কম, হয়তো বা ক্লাস 5 ক্লাস 8 ম্যাক্সিমাম হলে এসএসসি পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, তো এদের সাথে মিশতে গেলে আপনাকে কিন্তু ওই লেভেলে গিয়ে মিশতে হয়। আমি যদি বলি যে না, আমি একটা অর্গানাইজেশনে আমি এমডির সাথে যেভাবে ব্যবহার করি, যেভাবে আমি চাই ওদের সাথে আমি সেরকমভাবে ব্যবহার করব, সেটা করলে কিন্তু ওদের সাথে কিন্তু মিশা যাবে না, লিডার হওয়া যাবে না। তো ওই লেভেলের সাথে কিন্তু আপনার যার যে লেভেল, সেই লেভেল অনুযায়ী কিন্তু তাদের সাথে সেরকম ব্যবহারটুকু করতে হয়। ওদের সাথে আপনার ব্যবহারটুকু কেমন হবে যদি আমি বলি, তাদের ক্ষেত্রে একটু মোট ভালোবাসা। ওদেরকে যদি আপনি একটু ভালোবাসা দেন যে না তোমার কাজটা সুন্দর হয়েছে বা কাজটা খুব সুন্দর করে করতে পারছো, এই জিনিসটা না ওরা খুব পছন্দ করে। ওদেরকে একটু অ্যাপ্রিশিয়েট করা। আচ্ছা, এই অ্যাপ্রিসিয়েশনটা তো আমার মনে হয় যে শুধু তাদের ক্ষেত্রেই দরকার তা না, আপনিও যেমন যে কাজটা করেন সেই কাজটা আপনাকেও যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, আপনার মনে হয় যে আমি আরো ভালো করব ওদের জন্য। সত্যি কথা, যেটা আমরা বলি লিডারশিপ অনেকটা ভালোবাসার মতো। আমরা যখন ভালোবাসি, ভালোবাসাটা কিন্তু কিন্তু দেখা যায় না, সেটা শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। কঠোর লিডারের পথচারী নাকি বেশি হয় না, বরং নাকি যার মধ্যে ভালোবাসা বেশি তাকেই নাকি মানুষ বেশি পছন্দ করে, তার সাথে থাকতে পছন্দ করেন। এবং বেশিরভাগ লিডারশিপ আমি অনেক জায়গায় দেখেছি যে তারা নিজেও কাজে নেমে যাচ্ছেন তাদের সাথে, যে আমিও তোমাদেরই একজন, তাহলে নাকি তাদের মন মানসিকতা বেশি বোঝা যায়। আমরা যখন ওদেরকে কাজ শেখাই তখন কিন্তু আমরা নিজেরও কিন্তু কাজে নামি। মপটা কি করে দিতে হবে আমি নিজের হাতে দেখিয়ে দেই। হ্যাঁ, তখন যখন দেখেন যে না ম্যাডামও তো আমাদের সাথে করছেন, আমার যারা সিনিয়র আছে তারাও তো করছেন, তখন কিন্তু তারা আগ্রহটা আরও বেশি পায়। ওই যে বললাম ভালোবাসাটা দেখা যায় না, অনুভব করা যায়। হ্যাঁ, তো আপনি যখন ওই জিনিসটা যখন দিতে পারবেন, ওরা যখন বুঝতে পারবে যে না এই জায়গাটা আমার জন্য প্রপার একটা জায়গা, তখন তারা সত্যিকারভাবে কাজ করা শুরু করে দেয়। এবং তারা অনেক কর্মঠ এবং অনেক কষ্ট করে তারা যখন কাজগুলো করে, তখন যখন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন তখন খুব ভালো, মানে ওরা খুব ভালো ফিল করে। আপনি যেটা বলেন না আমিও অ্যাপ্রিসিয়েট করলে ভালো করি, কিন্তু আমার কাজের জায়গাটা কিন্তু অন্যরকম। আমি কিন্তু টেবিল চেয়ারে বসে কাজ করছি, আমার কিন্তু কায়িক পরিশ্রমটা একটু কম, তাই না? এবং ব্রেইনের কাজটা একটু বেশি। হ্যাঁ, ওদের কাজটা কিন্তু একটু কায়িক শ্রমের বেশি এবং একটুখানি অ্যাপ্রিসিয়েশন যেন মনটাকে আরেকটু ভালো করে দেয়, অনেক ভালো করে দেয়। যেমন ধরে নিলাম যে ওরা কখনো, ওদের কিন্তু একটু কমিটমেন্ট লেভেলটা একটু কম থাকে। যখন দেখবেন যে ওদের কারোর মধ্যে একটু কমিটমেন্ট লেভেলটা একটু বেশি আছে, আপনি তো অ্যানালাইসিস করছেন, 2 মাস 3 মাস অবজার্ভ করছেন, এই নিয়ে তখন সবার সামনে যখন একটা অ্যাপ্রিসিয়েশন করে ওদেরকে একটা টোকেন মানি বা কোনো কিছু অ্যাপ্রিসিয়েশন করে দিচ্ছেন, দে লাভস লাইক এনিথিং। তারা তখন আপনার জন্য, ওই অর্গানাইজেশনের জন্য মানে বলতে গেলে জীবন দিতে রাজি। আমি এমনও দেখেছি রাত 2টা 3টার সময় আমাকে করছে, ভয়েস মেসেজ পাঠায়, ম্যাডাম আজকে এই কাজ করেছি। ওই অ্যাপ্রিসিয়েশনটা তারাও চায় যে আমি এই করেছি আর ম্যাডাম যাতে খুশি হয়। আমি একটু শাহনাজ আপুর কাছে যে প্রশ্নটা করব বলেছিলাম খানিক বাদে, সেটা হলো যে আপনি তো গ্রামাঞ্চলে গিয়ে নানান রকম কাজ করিয়ে আনছেন, তো আসলে কি কি ধরনের কাজ আমাদের দেশে হয় এবং এখন কোন ধরনের কাজগুলো, যে কাজগুলো তারা শিখছে বা আপনি শেখাচ্ছেন, কোন ধরনের কাজগুলো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বা আমাদের সংস্কৃতির অঙ্গনে বা কাপড়ের ইন্ডাস্ট্রিতে কি ভালো
ভালো চলছে সেটা একটু শুনে। ভালো চলছে ধরেন মানে হ্যান্ডিক্রাফটের কাজ কিন্তু ভালো চলছে। তো সুইং যেটা মানে সুই সুতা দিয়ে যেটা আমরা করি, যেটা কাঁথা স্টিচও আছে, আবার নানান রকম অন্য স্টিচও তো অনেক আছে, প্রতিটা স্টিচের আলাদা আলাদা নাম আছে। আমি কাঁথা পারি আর ক্রস স্টিচ পারি। তো কাঁথা স্টিচের মধ্যে অনেকগুলি প্যাটার্ন আছে, তো বিভিন্ন ধরনের প্যাটার্ন। তো আমরা যখন আমরা ফ্যাশন ডিজাইনার, আমরা যখন একটা প্রোডাক্ট লঞ্চ করব তখন আমরা চিন্তা করব যে কতটা সময় দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়, টার্গেট কাস্টমার কারা, কারা কিনবে, সব কিছু চিন্তা করে যখন আমরা একটা ডিজাইন করি তখন ওই ক্যাটাগরির উপরে ফেলে আমাদের ডিজাইনটা করতে হয়, সময়টা নির্ধারণ করে। শুধু একটা শাড়িতে আমরা কাজ করলাম, শাড়িটার মান কতটুক, তার উপরে কতটুক ভ্যালু অ্যাড করলে প্রাইসটা কীরকম হবে, টার্গেট কাস্টমার কারা, সেটা চিন্তা করে আমাদের কাজটা করতে হয়। তো শাড়ি নিয়ে আমি কাজ করি, আমার সবচেয়ে কমফোর্ট ফিল করি মানে অ্যাপ্লিক নিয়ে, কাপড় কেটে কেটে ডিজাইন করা। যেমন আপনি যেটা করেছেন এটা তো অ্যাপ্লিক বলে, এটা অ্যাপ্লিক বলে, এটা অ্যাপ্লিক বলে। আমার খুব পছন্দের একটা ফর্ম, কিন্তু ইদানিং অ্যাপ্লিক নিয়ে সবাই কাজ করে না। এটা আমি কাজ করছি, সবাই কাজ করে সেটা ঠিক আছে, কিন্তু মানে অ্যাপ্লিক বাংলাদেশে হচ্ছে, কিন্তু অ্যাপ্লিক প্যাচওয়ার্ক অ্যাপ্লিক যেটা সেটা খুব কম হচ্ছে। প্যাচওয়ার্কটা কিন্তু বাহিরে কিন্তু খুব ডিমান্ডেবল প্রোডাক্ট, যেরকম ধরেন গামছার সাথে ফিউশন, বাটিকের সাথে ফিউশন, তারপরে যদি তার ভিতরে একটু সুতার কাজ অ্যাড করা যায় তাতে খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। এটা ধরেন আপনার বেড রানার, বিছানার চাদর থেকে মানে এভরিথিং সব কিছুই ওই প্যাটার্নগুলো নিয়ে আসা যায়। তো গতানুগতিক ডিজাইনের থেকে যদি আমরা একটু নতুন কিছু করতে পারি তাহলে এটা মানে যুগ উপযোগী পণ্য আমি মনে করি আর কি। সেই জন্য আমি চেষ্টা করছি মানে যারা মানে মানুষের সাথে কথা বললে তো মানে বুঝতে হবে মানে কে কোন ধরনের, কি ধরনের মানে ওর পছন্দটা রুচিটা কীরকম, সেই উপর নির্ভর করে আমি ওদেরকে ট্রেন আপ করে থাকি। বাহ, তো চমৎকার। সেই বিষয়ে অবশ্যই আসবো আবার। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সামান্তা জয়েন করেছে। সামান্তা আবার আমার রঙের একটা জামা পরেছে, আজকে ম্যাচিং করেছে সে আমার সাথে। হাসিনা আপু আছে আমার সাথে, আর আছে রাশিদা আপু ওদিকে, আর আরেকজন আপু যিনি নাহিদা নেলি আপু, ক্যামেরা অন করেননি, করে ফেলুন। একটা বিরতি নিয়ে আসি, এসে অনেক অনেক গল্প করবো, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সব লেডিস যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনের সাথে, আমাদের ফেসবুকে কিন্তু একই সাথে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নেক্সাস টেলিভিশন, নেক্সাস লাইফস্টাইল, এই দুটো পেজে আপনারা একই সাথে আমাদেরকে দেখতে পাচ্ছেন। সেটা মন্তব্য বাক্সে নারী পুরুষ নির্বিশেষে সবাই লিখতে পারেন, কোনো বয়সেরও তারতম্য বা ভেদাভেদ নেই, সেখানে সকল বয়সী মানুষই লিখতে পারেন। তবে আমাদের নির্দিষ্ট বন্ধুরা যারা জুমে যুক্ত হতে পারবেন, তারা আমাদের নারী বন্ধুরা, তারা অবশ্যই জুমে চলে আসবেন। যেমনটি করে এই যে আমার স্ক্রিনে আমার ডানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঠিক না, গুনতে পারছি আমি, 5 জন নারী বন্ধুকে দেখতে পাচ্ছি। এদিকে সামান্তা এসেছে, দেখছি যে এখন সোনিয়া আপু যুক্ত হয়ে গেছেন, রাশিদা আপু আবার ঠিক করে আসবেন। আচ্ছা, সামান্তাকে দিয়ে শুরু করি। সামান্তা, একটু আসি তোমার কাছে এসে জানতে চাই যে তোমার কি নেতা হতে ইচ্ছে করে, তোমার কি কখনো নির্বাচন করতে ইচ্ছে করে, সেটা জানতে চাই তোমার কাছে। সামান্তা, শুনতে পাচ্ছি না, তোমার কি মাইক বন্ধ? হ্যালো, শোনা যাচ্ছে? আমরা কোনো একটা টেকনিক্যাল কারণে সামান্তাকে একেবারে না। সামান্তা, আরেকবার একটু হ্যালো বলো। এখন শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, বলছি সামান্তাকে শুনতে পাচ্ছি না। আমি আরেকজনের কাছে শিফট করি, আমি একটু শিফট করে দেখি অন্য কাউকে শোনা যায় কিনা, তারপর আবার সামান্তার কাছে আসবো। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, আপনি একটু মাইকটা অন করবেন এবং তারপর আপনার কাছে একটু কথা শোনার চেষ্টা করি। আপু, আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, আর অভিনন্দন তিন আপাকে যারা স্টুডিওতে আসছে। হালকা আওয়াজে শোনা যাচ্ছে, আপুর আওয়াজটাও ক্লিয়ার না একেবারে। তারপর আমি হাসিনা আপুর কাছে শুনি। আপু, এবার শুনতে পাচ্ছি, এবার আসুন। জি আপু, এখন শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আজকের বিষয় হলো আমি নেতা হব, আর এদিকে এই বিষয় তো আপনাকে বলারই কিছু নেই, আপনি এমনি নেত্রী মানুষ, আপনি সবখানে লিডারশিপ করেন, তো কেমন লাগে এই নেতৃত্ব সেটা একটু শুনে। আপু, এটা আসলে মানে আমি মনে করি যে আরো অনেক বড় একটা দায়িত্ব, যে কোনো কাজেরই যদি তুমি নেতৃত্ব দিতে যাও। আরেকটা হচ্ছে তোমাকে বন্টন নামা সমান থাকতে হবে নেতৃত্ব দিতে গেলে। এখন আমার সাথে যারাই কাজ করবে তাদেরকে যদি আমি দুই চোখে দুইজনকে দেখি, তাহলে ওইটা হচ্ছে আবার কাজের কিন্তু অনেক ব্যাঘাত ঘটে, তারপরে ওখানে হচ্ছে আমার ইমেজ নষ্ট হয়,
তো নেতৃত্ব আসলে মানুষ যে কোনো কাজে যখনই আসবে তাকে পাশে পায়, যদি তাকে ওই কাজের জন্য সে যায় এবং সেটা কায়িক পরিশ্রম দিয়ে পায়ে হেঁটে হোক, 10টা টাকা দিয়ে হোক, কিংবা কাউকে সাথে নিয়ে যেয়ে হোক, যে আমার সাথে এই লোকটা থাকলে তার কথাটা শুনবে, তাকে আরো বেশি পায়ে রুটি দিবে, এটা যদি আমার ম্যানেজ করার মতো ক্ষমতা থাকে বা ওই ধরনের কাজগুলোর সাথে আমি জড়িত থাকি, তাহলে হচ্ছে ওই কাজগুলো যখন আমি করতে যাব তখন একদম এইরকম দেখবা যে পরিবার থেকেই কিন্তু শুরু হয়। তুমি দেখবা পরিবারে যে কোনো একটা গার্জিয়ান থাকে যে তাকে মান্যগণ্য করে, তার কথাটা অনেক প্রায়োরিটি পায়, আর সেই প্রায়োরিটিটার জন্য তাকেও স্বচ্ছ থাকতে হবে, তার ওই লিডারশিপ কোয়ালিটিটাও থাকতে হবে। শুধু নেতৃত্ব দিব আমি বললেই চলবে না, ওই নেতৃত্ব দেওয়ার মতো তার ওই লিডারশিপ কোয়ালিটিটাও থাকতে হবে। নেতৃত্ব ঠিকঠাক না দিলে নেতৃত্ব থেকে আমরা এখন সরিয়ে দেই, তো এখন দেখা যায় যে এত সহজ না। হাসিনা আপু অনেক ধন্যবাদ। আমরা একটু আসি হলো সামান্তার কাছে। সামান্তা এবার দেখি তুমি একটু আনমিউট করো, এখন আমার আশা আছে যে আমি তোমাকে শুনতে পারবো। এখন শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ বলো, নেতা হতে ইচ্ছে করে কিনা তাড়াতাড়ি বলো। লিডারশিপ মানেই তো দায়িত্ব। ধরো আমি একটা গ্রুপের লিডার, হ্যাঁ একটা গ্রুপের লিডার, তো আমাকে কি করতে হবে, সবাইকে সমান সমান চোখে দেখতে হবে। একজন আমার খুব প্রিয় আছে গ্রুপে, তাকে আমি এক চোখে দেখলাম, আরেকজনকে আমি এক চোখে দেখলাম হবে না। যদি আমার প্রিয় কোনো লিডার, আমার উপরেও তো লিডার থাকে, যদি আমার প্রিয় কোনো লিডার ভুল করে আমি তাকেও ঝাড়ি দিতে মানে দুইবার আপনে, এমন একটা কথা। আর সবার ইম্পর্টেন্ট দিতে হবে, সবার প্রবলেমটা বুঝতে হবে, আর পক্ষপাতিত্ব এখানে করা যাবে না, সবাই চোখে দেখতে হবে। বাহ বাহ, চমৎকার সামান্তা, খুব সুন্দর বলেছো। ছোট মানুষ তাও ভালো বলে। সামান্তা কিন্তু আসলে বড় হয়ে গেছে, আমি তাও ওকে ছোট বলি। নাহিদা বানু আপুর কাছে আসবো। নাহিদা বানু আপু বলেন। আগে নাহিদা নেলি আপু বলতাম, আজকে বানু দেখে এটাই বললাম। নাহিদা আপু আপনি বলুন যে শিক্ষকতায় সেটাও একটা লিডারশিপ, এবং সাথে জীবনে, ব্যক্তি জীবনে শুধুমাত্র যে ছাত্রদেরকে লিডারশিপ দিতে হয় তা না, নারীরা যদি কোনো চাকরি নাও করেন ঘরেও কিন্তু তাদের লিডারশিপের জায়গা আছে। তো সেই রোলটা আসলে আপনার জন্য কেমন সেটা একটু শুনি। আসসালামু আলাইকুম আহনা আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে লিডারশিপ এমন একটা জিনিস যে আমার সবাইকে সমান চোখে দেখতে হবে, কারণ কোনো পক্ষপাতিত্ব চলবে না। তো আমি যখন যেহেতু স্কুলে আছি, তো আমার বাচ্চাদেরকে আমি সবসময় চেষ্টা করি যে আমি সমানভাবে সবকিছু দেখি, ওদের কোনোটাই যেন আমি বেশ কম না হয়, ওর এমন মনে না করে যে আমার এই টিচার আমাকে ওই বাচ্চাকে বেশি আদর করলো, আমাকে করলো না, আমার দিকে মনোযোগ দিল না, এটা যেন না হয়। তো আমি সেই ক্ষেত্রে আমি খুব চেষ্টা করি এদের সমান গুরুত্ব দিতে। তো এতে লিডারশিপটা হয়তো খুব ভালো নেতৃত্ব দেওয়া যায়। আর ঘর যেটা সংসারের ব্যাপারে, যেটা যারা কিছু করছে না শুধু ঘরেই আছে, তো এদের আসলে ফ্যামিলিতে কিন্তু লিডারশিপ দিতে হলে যে নেতৃত্ব দিবে তাকে, সেটাও কিন্তু সমানভাবে সবাইকে গুরুত্ব দিতে হবে, সবার জন্য খেয়াল রাখতে হবে, সবার সবকিছুই চাহিদা সমানভাবে দেখতে হবে। ধন্যবাদ। এদিকে সোনিয়া আপুকে অনেককাল পরে দেখছি। সোনিয়া আপু আপনার কাছে একটু আসি। সোনিয়া আপু আমি জানতে চাই যে লিডারশিপ দেয়া কিন্তু আসলে সবার কাজ না। যেমন কিছু মানুষ আসলে অন্য কেউ লিডারশিপ নিয়ে কাজ করে দিক, আমি তার কথাগুলো ডিরেকশন ফলো করে দিব। আবার কিছু মানুষ আছে যে না, দায়িত্বটা আমার নিতে হবে কারণ আমার কারো কাজ পছন্দ হয় না। কোন মানুষটা আপনি? সোনিয়া আপু আমি তোমার কথা বেশি বুঝি নাই, আমি এখন আরেকবার বলি। হ্যাঁ আরেকবার প্রশ্নটা করি, আপনি এবার শুনুন। সেটা হলো কিছু মানুষ আছে যে অন্য মানুষের লিডারশিপে কাজ করলে ভালো কাজ করেন, আবার কিছু মানুষ নিজে লিডারশিপ দিতে পছন্দ করেন কারণ তার অন্য কারো কাজ পছন্দ হয় না। আপনি কোন ধরনের মানুষ? আমি মানে যদি কেউ মানে লিডারশিপ মানে লিডার হয়, যদি তার কাজ কর্ম ভালো লাগে তাহলে তাকে আমার ভালো লাগে। যে আমার সে লিডার বলে যে তাকে আমার ভালো লাগবে না এরকম না। অ্যাকচুয়ালি নেত্রী সবাই হতে চায়, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি সবার থাকে না। নেত্রী হতে হয় যে মানে সহানুভূতিশীল, তারপরে পক্ষপাতিত্ব করবে না, সবাইকে সমান চোখে দেখবে, তার প্রতি তাহলে তার প্রতি
সোনিয়া আপুর ইন্টারনেট আটকে গেছে। অনেক ধন্যবাদ সোনিয়া আপু, আমি ইনফরমেশনটা বুঝতে পেরেছি। রাশিদা আপুর কাছে আসবো। রাশিদা আপু অনেকক্ষণ আগে এসেছিলেন, তারপর রাশিদা আপু এখন আবার যুক্ত হলেন। রাশিদা আপু, আপনার কাছে এসে যেটা জানতে চাই যে স্বাধীনতার মতো লিডারশিপও হলো মুকুট, একটা মুকুট হিসেবে ধরা যায়, এবং মুকুট অর্জন করার পর সেটা রক্ষা করা তার থেকেও বেশি কঠিন। তো এই কথাটার সাথে আপনি আসলে কতটুকু মানে সম্মতি জানান, সেটা একটু আপনার কাছে আসি, শুনি, এবং আপনি একটু আনমিউট করে আমাকে বলবেন। রাশিদা আপু। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি কানাডা থেকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাকে অনেকদিন পর দেখলাম। কেমন আছেন? খুব ভালো আছি আপু, কেমন আছো? খুবই ভালো আছি আপু। গত সপ্তাহে দেখা হয়েছিল, আবার এই এক সপ্তাহ হয়ে গেল। জি, তো ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রশ্ন করাতে এবং সুযোগ দেওয়ার জন্য। আসলে নেতৃত্বটা পাওয়া খুব সহজ, যদিও কেউ নেতৃত্ব পায়, কিন্তু সেটাকে রক্ষা করা সহজভাবে সততার সাথে, ন্যায়পরায়ণের সাথে, সবার সুখে দুঃখে পাশে থেকে সেটাকে সম্পূর্ণভাবে রক্ষা করাটা খুবই কঠিন। নেতৃত্ব হাতে পেলেই যখন মানুষ চেঞ্জ হয়ে যায়, তাতে করে একতরফা হয়ে যায়, একটা সাইড হয়ে যায়। আসলে তা নয়, ন্যায়ের সাথে সুখে দুঃখে সবার পাশে থেকে নেতৃত্ব রক্ষা করাটা খুবই কঠিন। এটা হলো আমার ওপিনিয়ন। জি, অনেক ধন্যবাদ। মিষ্টি আপু, আমি জানতে চাই যে নেত্রী হিসেবে আপনি কেমন? এই যে লিডারশিপ তো করতেই হয় আমি জানি, তো যদি নেতা হতে হয় বা কোনো কিছু লিডারশিপ আপনাকে করতে হয়, সেই রোলটা আসলে আপনি এনজয় করেন নাকি এই রোলটাকে আপনি ভয় পান? আপু বোঝা যাচ্ছে না। মিষ্টি আপু, আজকের বিষয় নিয়ে আপনি 2 লাইন বলুন তাহলেই হবে। আজকের বিষয় নিয়ে আপনি বলুন। অহনা আপু ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আপু, নেত্রী হব বিষয় নিয়ে যদি বলতে চাই, আমি বলতে চাই সর্বযুগের সর্বকালের মহান নেতা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্মদিন আজকে, এবং তার আদর্শে আমি আদর্শিত হতে চাই। তখন আমি যদি নেত্রী হই তাতেও আমি সাকসেস করব, আমি শিষ্য হলেও সাকসেস করব। আজকে রবিউল আউয়াল মাস, সারাদিন দরুদ শরীফ পড়েছে, এবং নেতার নামটা যখন টপিকটা দেখলাম, শুধু আমার মনে আমার নবীজির কথা মনে হচ্ছে, এবং তার আদর্শ, সকল আদর্শে আমি অনুসরণ করার চেষ্টা করব, তাহলে জীবনে সবার সাকসেস আসবে। ধন্যবাদ। চমৎকার আপু, একটা ভিন্ন আঙ্গিকেও আপনি আমাদেরকে বললেন, এবং এই দিনটা আসলে উদযাপন করার মতোই একটা সুন্দর দিন। আপু অনেক ধন্যবাদ। আমরা রেবেকা আপুর কাছে আসতে চাই। রেবেকা আপু, নেতৃত্ব দান নিয়ে আপনার কাছে কিছু শুনি। শুভ সন্ধ্যা অহনা, কেমন আছো? খুব ভালো আছি। নেতৃত্ব জিনিসটা আসলে সবার পক্ষে সম্ভব না, আবার কেউ যদি এটাকে নিতে চায়, তো আমি বলবো সেই ক্ষেত্রে যে আগে নিজেকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে আমি কতটুকু নিজেকে অন্যের কাছে দিতে পারবো, কতটুকু কে আমাকে গ্রহণ করবে। মন মানসিকতা ভালো হতে হবে, পজিটিভ থিঙ্ক হতে হবে, সবাইকে সমান স্তর দেখতে হবে। তবে নেতৃত্ব হতে হলে একটা নিজস্ব একটা গুণ থাকতে হয়। সেই গুণটা নিজের না দেখে অন্যরা যদি তোমাকে বোঝায় দেয় যে হ্যাঁ আমি সেটা যোগ্য, মানুষ যদি আমাকে সব দিক দিয়ে ভালোভাবে ভালো মনে করে, নেতৃত্ব খুব কঠিন একটা আদর্শ থাকতে হবে নিজের। এই আদর্শ ধরে রাখার জন্য অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আর আরেকটা জিনিস বলবো, আমরা নেতৃত্ব জিনিসটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন যা দাঁড়িয়ে গেছে, কেউ এটাকে সঠিকভাবে মূল্যায়ন না করলে নেতৃত্ব হওয়ার কোনো মানে হয় না। আর যদি আমি সঠিক মূল্যায়ন দিতে চাই, তাহলে আমাকে 2 নাম্বার মানুষ হইতে হবে। আমার দ্বারা ওটা সম্ভব না, আমি নেতৃত্ব হতেও চাই না, আমি সবার মধ্যে থাকতে চাই, ভালো করে থাকতে চাই। ধন্যবাদ, সবাই বলুন। অনেক অনেক ধন্যবাদ রাশিদা আপু, চমৎকার করে বললেন। এদিকে আমরা একটু যদি সবার সাথে জুমে কথা হয়ে গেছে, আমরা একটু একটা বিরতি নিয়ে এসে তারপর আপুদের কাছে স্টুডিওতে ফিরে চলে আসবো, আরও গল্প করব। এরই ফাঁকে যদি আরও 1-2 জন চলে আসতে চান জুমে, সেই সুযোগও হয়তো দিতে পারি। ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে।
বিরতির পরে আবার যখন ফিরে এলাম হাতে অল্প কিছু সময়, তবে অনেক 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 কথা বাকি, তাই না? কারণ আমাদের দেখা যায় কি যে লেডিস ক্লাবে আমাদের আড্ডা দেওয়ার বিষয় অনেক, আমাদের মনের কথাও অনেক, কিন্তু সময় কম হয়ে যায়। 1 ঘন্টার একটা আড্ডা, তাও যেন সময় শেষ হয়ে যায় এরকম মনে হয়। আমাদের জুমে অনেক অনেক বন্ধুরা নতুন করেও যুক্ত হয়েছেন, তাদের সাথে এসে কথা বলবো। তার আগে আমি একটু স্টুডিওতে এসে আলাপ করে নিতে চাই। মিনা আপুর কাছে যেমন এসে জানতে চাই যে আপু জীবনে অ্যাচিভমেন্টের জায়গাটা অনেক, কিন্তু প্রতিবন্ধকতার জায়গায় আসলে দেখেছেন যে আসলে খারাপ সময়ে কারা পাশে আসে এবং শেষের দিকে আসলে কাদেরকে, মানে এই যে লিডারশিপ দেওয়ার একটা জার্নি, এই সময় মানুষ চেনার জার্নিটা কেমন হয়? অসম্ভব। আমি বলবো শুধু লিডারশিপের জন্য না, আপনি যে কোনো কাজে আমাদের সোসাইটিতে যে কোনো কাজের জন্য আপনার ভীষণ বড় একটা প্রতিবন্ধকতা আপনাকে মেনে নিতেই হবে এবং আপনি বারবার ব্যর্থ হয়ে যাবেন, এতটাই প্রতিবন্ধকতা আসবে এবং আপনাকে ধৈর্য থাকতে হবে এবং প্রজ্ঞা, ওই যে বললাম না, আদর্শ থাকতে হবে যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এবং যত বাধা আছে সেই বাধা আমি ওভারকাম করতে পারবো। হ্যাঁ, তো এটার একদম এক্সাম্পল হচ্ছে যে আপনাকে বারবার পরাজয়ের পরও আপনাকে আবার বেঁচে উঠতে হবে, সেই ধৈর্য থাকতে হবে। সেই ধৈর্য না হলে আপনি লিডারশিপ আসতে পারবেন না। এবং প্রতিবন্ধকতা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এমনিতেই প্রতিবন্ধকতা হয় যে কোনো একটা কাজে, বিশেষ করে নারীদের, আর সেটা ঘর থেকে শুরু হয় কিন্তু একদম। হ্যাঁ, এবং যখন আপনি একটু সাকসেসে আসবেন, এই যে আমি বলবো যে আপা যে বুটিক করে, ডেফিনেটলি প্রথম পরিবারে কেউ নেয়নি, ক্লোজ বন্ধুরা নেয়নি, আগে আপা নাম করেছে তারপর তারা নিয়েছে। এটা কিন্তু ঘর থেকে নেগলেন্সিটা আসে, বিশেষ করে আমাদের দেশে মেয়েদের বেলায়। তো সেখান থেকে সেটা হয়, অনেক ক্ষেত্রে হয়। তো আমাদের যেটা হচ্ছে, আমি যেহেতু স্কুলে করেছি, স্কুল করতে যে আমার হয়তো পরিবার থেকে কোনো বাধা আসেনি, বরং উৎসাহ পেয়েছি। আমি সোসাইটিতে যে বাধা পেয়েছি, হ্যাঁ স্কুল করবেন, সাইনবোর্ডটা এভাবে লাগাবেন না, ওখানে লাগাবেন না, মানে অনেক, যে আমি যখন যে বাসাটা রেন্ট নিয়ে করছি, আশেপাশে মানুষ ভয় দেখানোটা যে চালাতে পারবেন না, স্কুল চালাতে পারবে না, এত কস্টিং কেন, এটা এমন একটা দায়িত্ব নিয়েছো, এটা পারবে, এটা কি আছে এখনো, মানে এখনো আমি আজকে আমার এটা অলমোস্ট 6 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করে, বিশেষ করে আমার খুব কাছের মানুষেরা জিজ্ঞেস করে, এখন স্কুলটা আছে? হ্যাঁ, তো এটা কিন্তু অনেক একটা মেজর কোশ্চেন আমাদের জন্য। তো সেটা হেসে দিয়ে আমরা বলি যে হ্যাঁ আছে, তো দেখি কতটুকু এগোতে পারি। তো এটা একটা ভীষণ প্রতিবন্ধকতার, এটাও একটা জায়গা, মানে এখানে একটু সাহস ধরে রেখে চালিয়ে যাওয়াটা, নিজের প্রজ্ঞাটাকে ঠিক রাখা। আপনি যদি কিছু সৃষ্টি করতে চান, আপনাকে অবশ্যই সেই ধৈর্যটা থাকতে হবে। এবং যে আমি বললাম না যে আমি যখন স্কুলটা যখন শুরু করেছি, আমি বললাম তো আমার ছোটবেলা থেকে এটা অ্যাম্বিশন ছিল, তারপরেও আমি আবার নতুন করে ভেবেছি যে আমি যত বাধা আসুক আমি কিচ্ছু মানব না, আমি করেই যাব, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি করে যাব, এবং সেই যুদ্ধ আমি এখন করে যাচ্ছি। চমৎকার। সাইকা আপুর কাছে আসি। সাইকা আপু, আপনার কাছে এসে শুনি যে অবশ্যই নতুন কিছু শুরু করতে গেলে পরিবার থেকে না হোক, কিন্তু আশেপাশের অনেক সিচুয়েশনে আসলে প্রতিবন্ধকতা আসে। এই জার্নিটা কিভাবে আপনি সলভ করেন, বা যখন সাহস কমে যায় তখন এটাকে বাড়ান কিভাবে? আপুর সাথে সুর মিলিয়ে আমি কথা বলি। আসলে সবসময় যে আমরা পরিবার থেকে সাপোর্ট পাই তা কিন্তু না, আমাদের কিন্তু অনেক স্ট্রাগল করে এই জায়গাতে আসতে হয়। আমি আগেই বলেছি, জবটা কিন্তু খুব কমফোর্ট একটা জোন, মাস শেষে বেতন আসছে, হ্যাঁ, তখন পরিবারের মানুষগুলো বলে যে তোমার তো মাস শেষে বেতন আসছে, তুমি কেন এটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কেন তুমি বিজনেসে আসবে। আমরা কিন্তু প্রতিটা মোমেন্টে কিন্তু আমরা কিন্তু প্রতিবন্ধকতার আমরা শিকার হয়ে থাকি। কিন্তু ওই যেটা হচ্ছে যে আপনার লক্ষ্য, আমার ড্রিম কী জিনিস, আমি কি চাচ্ছি, আমার যদি ড্রিমটা যদি থাকে, আমি যদি আমার লক্ষ্যে যদি অটুট থাকি, তখন কিন্তু ওই যে বাধাগুলো, ওগুলো কিন্তু অনেকাংশে কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারেন। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, হয়তোবা পরিবারের লোক, হয়তোবা আপনার বন্ধু বান্ধব অথবা আশেপাশে যারা আছেন তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু কেউ না কেউ আছে যে আপনার জীবনে যে আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। তো ওদের
যে ইয়েটা সাপোর্টটা আপনি যদি নেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকাংশে বাধা পেরিয়ে যেতে পারবেন। কারণ আমরা যখন পড়ে যাই, হোঁচট খাই, বাচ্চাকালে যখন কি হয়, আমরা যখন হাঁটা শিখি তখন কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাই, আমরা হাতে একটু ব্যথা পাই, হয়তো বা ছুলে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে, আমরা কিন্তু তখন ওই পেইনটাকে যদি মনে রাখি তখন কিন্তু আমরা হাঁটতে পারবো না। তখন বাবা মা কি করে, না তুমি পারবে, হাঁটতে পারবে। তো ওই যে পাশের একজন মানুষ আপনাকে সাপোর্টটুকু দিচ্ছে, না তুমি পারবে, তখন ওই পাড়াটাই কিন্তু আপনার কিন্তু একটা বড় শক্তি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি আমার নিজের লাইফের একটা গল্প বলছি। আমার এন্টারপ্রেনিউর হওয়ার পেছনে কিন্তু একটা জেদ চাপ করেছিল। আমি কিন্তু এত বড় চাকরি ছেড়ে কিন্তু আমি কিন্তু কখনো এন্টারপ্রেনিউর আসতাম না, কারণ আই ওয়াজ দ্য ডাইরেক্টর। আমার মাস শেষে আমার প্রচুর টাকা আমার ব্যাংকে ঢুকে যাচ্ছে। তো একজন আমাকে বলল, তোমার তো কোনো যোগ্যতাই নেই। ওটা আমার মাইন্ডে খুব হিট করেছে। আমার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে, আমি এই পর্যায়ে নিশ্চয়ই আমি যোগ্যতা ছাড়া কিন্তু এই পর্যায়ে আসিনি। হু ইজ হি টু টেল মি লাইক দিস? ওটা থেকেই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি নিজে কিছু করব এবং করে আমি দেখিয়ে দেব যে আই হ্যাভ সামথিং ইনসাইড মি, আই হ্যাভ দ্য পটেনশিয়ালিটি ইনসাইড মি। তো ওইটা কিন্তু আমার ভেতরে ভেতরে একটা বলতে পারেন স্টর্মের মতো কাজ করেছে। আর ওই যে বললাম মেন্টর একজন লাগে, প্রতিটা বিজনেস বলেন আর যেটাই বলেন, আমার কাছে মনে হয় যে মেন্টর একজন প্রয়োজন। আপনি এবার যাকেই ধরে নেন, আপনার বাবা হতে পারে, যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, হাজবেন্ড হতে পারে, ছেলে হতে পারে, যে কেউ হতে পারে মেন্টর। কিন্তু মেন্টর আপনার জীবনে অসম্ভব দরকার আপনাকে সামনের দিকে যাওয়ার জন্য। তো ওই জিনিসটা, আরেকটা জিনিস বলি, লাইফে আপনাকে অনেক ধরনের মানুষের সাথে মিশতে হবে। কিছু কিছু মানুষ যারা আমরা বলবো খারাপ মানুষ বলবো না, কিছু কিছু মানুষ আপনাকে লেসন শেখাবে, যে তুমি এই যে বললাম সব মানুষই কোনো না কোনো কারণে আসলে লেসন শেখাবে, যে তুমি তো এই জিনিসটা পারছো না, দ্যাট ইজ ইউর লেসন, ওটা আপনি শিখছেন। আর কিছু কিছু মানুষ আপনাকে যারা ভালো বন্ধু, তখন ওরা আপনাকে বলবে যে আপনি পারবে। আর যারা ভালো তারা আপনাকে একটা খুব ভালো মেমোরি দিবে, না তুমি এটা কাজ করেছে, ওয়াও। চমৎকার বলেছেন। সময় সংক্ষেপ, তাই একটু শাহনাজ আপুর কাছে চলে যাই। শাহনাজ আপু, আপনার কাছেও এই বিষয়টা নিয়ে আসি যে প্রতিবন্ধকতার সময়গুলো কেমন কাটে, কিভাবে কাটিয়ে ওঠেন? আমি নেগেটিভিটিতে বিশ্বাস করি না, মানে আমি সবসময় সবকিছু পজিটিভলি দেখি। মানে যত বড় ধরনের স্ট্রাগলই আসুক, আমি ওগুলা পাত্তা দিই না, মানে আমি আমার ওয়েতে কাজ করতে থাকি। এই জন্য আমার আশেপাশে যারা আসে সবসময় আমাকে বলে যে শাহনাজ আপুর সাথে আমরা এনার্জি পাই, মানে পজিটিভিটির জন্য ওরা আমাকে পছন্দ করে, যে এরকম পজিটিভ মানুষের সাথে থাকলে ভালো লাগে। এটা আমি বলছি, মানে আমি ওদের কথা শুনে বলছি, ওরা মানে ওরকম আমাকে দেখে ওরা ওরকম ফিল করে যে আমার নেগেটিভ, আমি ওই যত ধরনের নেগেটিভ আসবে না, কিন্তু বাধা তো থাকবেই। কি করেন তখন? এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে চলে যায়। একদম। আমি ওদেরকে বলি যে আমি এখন গন্ডারের চামড়া হয়ে গেছি, আমার গায়ে কিচ্ছু লাগে না, যে যত কথাই বলুক, মানে একদমই আমি ওটা গায়ে মাখাই না, আমি আমার ওইতে কাজ করি। আমি নিজেও অপরটা খেয়াল করেছি, আমি ছোটবেলায় থেকে কাজ করি, আমি আরো 10 বছর আগে থেকে কাজ শুরু করেছি। তা আমি তখন সবচেয়ে ছোট যখন আমি আমার কাজের অঙ্গনে, তা আমি ছোটবেলায় যে যা বলতো আমার খুব গায়ে লাগতো, কিন্তু অনেক আগে থেকে কাজ শুরু করতে পারার কারণে এখন আমি দেখি যে যত এই চামড়া মোটার বিষয়টা বললেন, যত এটা হবে ততই আসলে জীবনে কাজ করা সহজ হয়ে যায়। একদমই তাই। অনেক ধন্যবাদ। আমাদের এদিকে জুমে কিন্তু অনেক বন্ধুরা চলে এসেছেন, আমি জানি না আমি সবার সাথে কথা বলতে পারবো কিনা, আমি চেষ্টা করব। ওবায়দা আপুর কাছে আসতে চাই। ওবায়দা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে আমি নেতা হব, এই বিষয়ে আপনার কি বলার আছে? আপনি কি নেতা হতে চান? আসসালামু আলাইকুম আপু, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্মদিন, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে নেতা মানে আসলে যেটা আমরা বুঝি যে নেতৃত্ব, ক্ষমতা, এগুলি, কিন্তু আসলে কিন্তু নেতা মানে সেটা না। নেতা হলো নিজের ভালোবাসা, ভবিষ্যৎ স্বপ্ন, নিজের দায়িত্ব, সব নিষ্ঠা, সততা, এগুলি নিয়ে একটা দায়িত্ব পালন করা, কি সব কিছু নিয়ে, সততা নিয়ে, তারপরে নিজের ক্ষমতা দিয়ে ভালোবেসে দায়িত্ব পালন করাটাই আর কি নেতা হবো না, বা সেই ধরনের নেতা হবো না। আমি নেতা হলে থ্যাংক ইউ ওবায়দা আপু। মাহবুবা রুমি আপুর কাছে আসি। রুমি আপুর কাছে এসে একটু শুনি। আপু, আমি জানতে চাই যে আসলে নেতৃত্বের কোনো ঘটনা আসলে এইটা কি আপনার কাছে চাপ মনে হয়, নাকি আপনি এটা গ্রেসফুলি করতে পারেন?
এই খুবই ভালো লাগে, যদিও নেতৃত্বের কোনো গুণ আমার মধ্যে আছে বলে মনে হয় না, কিন্তু না আমার দিতে ভালোই লাগে বুঝছো। আমরা রিসেন্ট একটা ট্যুর করে আসছি, নিকলি হাওর গেলাম, আমরা 41 জন সদস্যকে নিয়ে গেছি, তো পুরোটাতে আমি আর আমার বর দুজনে মিলে লিড দিয়েছি। হ্যাঁ, তো ভালোই লাগলো আমার কাছে। বাহ বাহ, চমৎকার। আমার একটুও ভালো লাগে না, কিন্তু আমাকে দিতে হয়, আমি তখন বেশ কষ্ট পাই। রুমি আপু অনেক ধন্যবাদ। ফাহিমা আপুর কাছে আসি। ফাহিমা আপু, ছোট্ট করে শুনি, নেতা হতে কেমন লাগে? আপনি তো অনেক লিডারশিপ করেন। ফাহিমা আপু, আসলে একজন মনে করি যে তার হচ্ছে গিয়ে তার ভালোবাসাটা খুব দরকার এবং কমিটমেন্ট, যে কোনো কিছুরই কাজ করতে গেলে সবার ভালোবাসা, কমিটমেন্ট এগুলো থাকলেই মনে হয় কি একজন, এবং সবার ঊর্ধ্বে হচ্ছে দেশ এবং জনগণ, সবার কথা আগে চিন্তা করতে হবে একজন নেতার। তা আমার মধ্যে এখনো সেরকম নেতৃত্বের কোনো যোগ্যতা আমার মধ্যে আমি মনে করি যে নাই, কারণ আমি এখনো দেশকে অবশ্যই ভালোবাসি, দেশের জন্য কাজ করি, জনগণের জন্য চেষ্টা করি, বিশেষ করে নারীদের জন্য চেষ্টা করি আমি আমার দিক থেকে ভালো কিছু দিতে। বাহ বাহ, চমৎকার ফাহিমা আপু। আমার বিশ্বাস যে আপনি ভালো কিছু দিতে পারবেন। ফারহানা নার্গিস আপুর কাছে একটা লসের বিষয় জানতে চাই, যে ঘরের নেতৃত্ব দিতে গিয়ে অনেক মারাই কিন্তু প্রতিনিয়ত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, কিন্তু এই নেতা হওয়ার ভেতরে আসলে ক্ষতি কি, মানে লস কি হয়, মানে কোন বিষয়টা কেউ দেখে না? নেতৃত্ব আপনি সবাইকে দিয়ে যাচ্ছেন, এদিকে আপনার কি ক্ষতি হয়ে যাচ্ছে এর মাঝে, একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটকাল থেকে মানে নেতৃত্বের ভাবটা আমার মধ্যে অনেক বেশি ছিল, বাসাতেও খুব বেশি ছিল, ভাই বোনদের মধ্যে অনেক ছোট ছিলাম আমি, কিন্তু আমি যেতাম যে আমার কথা বা আমি যে কাজটা করি, হ্যাঁ সবাই আমাকে ইয়ে করুক, মানে প্রায়োরিটি দিক, কিন্তু সেই প্রায়োরিটি থেকে বড় ব্যাপারটা হয়ে যেত যে কোনো কিছু ভাগ করতেছি, তখন সবাই বলতে নার্গিস করবে নার্গিস করবে, আমি না করতাম, কিন্তু দেখা আমি পেতাম। আমার কিন্তু সবার ভাগ, আমার 10-12 জন ভাই বোন সবার জন্য ভাগ হয়ে গেছে, আমার ভাগটা নাই। আচ্ছা, তারপরে আবার দেখা যাচ্ছে যখন সংসার জীবন, তখন দেখা যাচ্ছে যে আমি মানে আমার এখানেও আমি অনেক ভাই বোনের মাঝখানে, তারপরেও আমি ছোট বউদের মধ্যে, এখন আমাকে বলবে ফারহানা করবে, এখানে আবার আমাকে ফারহানা বা নার্গিস দুটাই বলে, ও করবে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে খাবার বন্টন করি, কিন্তু আমার কাছে মনে হয় না ওই যে বাপের বাড়িতে যে আমাকে পেতেই হবে ওই টেন্ডেন্সটা আমার কখনো ছিল না। এখানে আমি খাওয়াতে পারলে এখানে আমার খুব ভালো লাগে, মানে দুই পক্ষই দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করে। অনেক ধন্যবাদ নার্গিস আপু। এটা আসলে আমি জানতে চাইলাম যে নেতৃত্ব দিতে তো ভালোই লাগে, কিন্তু লসের বিষয়ও আছে। একেবারেই শেষ সময়ে চলে এসেছি, তাই আর একটা কথা না বাড়িয়ে তিনজনকে শুধু ধন্যবাদ জানিয়ে দিয়ে বিদায় নিতে চাই। আপু ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন লেডিস ক্লাবে, প্রত্যেক শুক্র শনিবার আমরা চলে আসি। নেতৃত্ব দানে আসলে অনেক কিছু পাবার জায়গার হিসেব আসলে মেলে না, দেখা যায় যে ত্যাগের মন মানসিকতা থাকলে তবেই নাকি ভালো নেতা। সেরকমই অসংখ্য নেতা আমাদের দেশে তৈরি হোক, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।